সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের ৪র্থ নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসটি হবে বিভিন্ন কক্ষপথের শক্তির মান এবং ব্যাসার্ধের মধ্যে যে সম্পর্ক সেইটা নিয়ে। চলো ক্লাসটি শুরু করা যাক। পরমাণুতে একটা নিউক্লিয়াস থাকে, এটা হলো পরমাণুর কেন্দ্র, এবং এই নিউক্লিয়াসের বাইরে থাকে বিভিন্ন কক্ষপথ যেগুলোতে ইলেকট্রনগুলো অনবরত আবর্তন করে। এইটা হলো নিউক্লিয়াস, এইটা একটা কক্ষপথ। প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে 2টা, দ্বিতীয় কক্ষপথে থাকতে পারে 8টা, তৃতীয় কক্ষপথে অষ্টক পূরণের জন্য 8টা অথবা 18টা ইলেকট্রন ধারণ করে। তো এখানে দেখতে পাচ্ছি যে এই যে কক্ষপথগুলা, এখানে এই যে নিউক্লিয়াসটা ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং ইলেকট্রনটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট, এরা পরস্পরকে আকর্ষণ করে। ইলেকট্রন এবং এই নিউক্লিয়াস পরস্পরকে আকর্ষণ করে। আকর্ষণ বলের কারণে তারা সবাই পরমাণুতে আটকে থাকে, কেউ বাইরে ছিটকে যায় না। এই ইলেকট্রনটা যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে, এইভাবে যখন কোনো বস্তু ঘোরায়, তখন যদি আমরা কোথাও ছেড়ে দিই, বস্তুটা ঠিক সরল রেখা বরাবর ছুটে চলে যায়। আমরা যদি একটা ঢিলকে একটা দড়ির মাথায় বেঁধে এরকম করে ঘোরাই আর সেটাকে যদি ছেড়ে দিই, এটা ঠিক সরল রেখা বরাবর চলে যাবে। তো ইলেকট্রনগুলো এরকম চলে যাওয়ার কথা, কিন্তু নিউক্লিয়াস তাদেরকে টেনে ধরে রাখে, এই কারণেই তারা যায় না। তো এখানে যে প্রথম কক্ষপথটা আছে, এই কক্ষপথকে বলা হয় কে শেল। যে দ্বিতীয় কক্ষপথটা আছে, এটাকে বলা হয় এল শেল। যে তৃতীয় কক্ষপথটা আছে, এটাকে বলা হয় এম শেল। কে এল এম শেল। এই যে প্রথম কক্ষপথ, এখানে শক্তির মান কম। E1টা হলো এখানে ছোট, E2 এর তুলনায় E1 ছোট, আবার E3 সবচেয়ে বেশি। মানে শক্তির মানটা যত বাইরের কক্ষপথ তত শক্তির মান বেশি, কারণ নিউক্লিয়াসের থেকে দূরে থাকার জন্য তাদের বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়। এই কারণে যত বাইরের কক্ষপথ তত শক্তির মান বেশি। যদি বলি প্রথম কক্ষপথ, তার থেকে দ্বিতীয় কক্ষপথের শক্তির মান বেশি, দ্বিতীয় কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথের শক্তির মান আরো বেশি। যদি চতুর্থ কক্ষপথ বলি, তাহলে সেটার মান আরো বেশি। আর আমরা প্রতিটা কক্ষপথকে শেল হিসাবে কে এল এম এন এভাবে নামকরণ করতে পারি। আমরা আজকে দেখব বিভিন্ন কক্ষপথের ব্যাসার্ধের মান এবং শক্তির মান। তো ব্যাসার্ধের জন্য একটা সূত্র আছে, আর এন ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড 4 পাই স্কোয়ার mz ই স্কোয়ার। এটা হলো সাধারণ সূত্র। আর একটা সূত্র আছে, এটা হলো এসআই এককে শক্তির মান নির্ণয়ের জন্য। এখানে প্রথমে আসে একটা এফ সাইন নট, এটাকে বলা হয় এফ সাইন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড পাই mz ই স্কোয়ার। এইটাকে বলা হয় এসআই এককের শক্তির মান। এসআই এককের ব্যাসার্ধ। যদি এসআই একক বলে তখন এইটা এসআই এককটা পুরো বিশ্ব স্বীকৃত এসআই একক। যেমন এসআই এককে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, এরপরে সময়ের একক সেকেন্ড। কিন্তু আমাদের আরো অনেক একক আছে এসআই বাদে। যেমন মনে করো দৈর্ঘ্যের আরো একক আছে সেন্টিমিটার, মিলিমিটার, কিলোমিটার। যেমন ভরের আরো একক আছে কেজি,
তারপরে আছে টন, গ্রাম, তারপরে আমাদের যে সময় এর আরো একক আছে মিনিট, ঘন্টা। ঠিক সেই রকম এই যে আন্তর্জাতিক ভাবে যেই এককগুলো স্বীকৃত সেটাকে বলা হয় এসআই একক। এসআই এককে যদি আমরা ব্যাসার্ধ যে সূত্রটা সেটা হলো এইটা, আমরা দেখব কোন কক্ষপথের ব্যাসার্ধ কত, কোন কক্ষপথের ব্যাসার্ধ কত। তার আগে আরো একটা বিষয় তোমাদেরকে বলে নিই, সেটা হলো যে প্রথম কক্ষপথের যে ব্যাসার্ধ আর দ্বিতীয় কক্ষপথের যে ব্যাসার্ধ, এটা প্রথম কক্ষপথের থেকে n স্কোয়ার গুণ, মানে 2 স্কোয়ার গুণ, 4 গুণ। তৃতীয় কক্ষপথটা হলো প্রথম কক্ষপথ থেকে 9 গুণ, 3 স্কোয়ার গুণ। এবং চতুর্থ কক্ষপথটা হলো এই প্রথম কক্ষপথের থেকে 4 স্কোয়ার 16 গুণ, অর্থাৎ Rn is equal to R1 into n স্কোয়ার। যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ হলো প্রথম কক্ষপথের ব্যাসার্ধের n স্কোয়ার গুণ, যেটা কততম কক্ষপথ তততমের উপরে গুণ করবো। মনে করো আমাদের প্রথম কক্ষপথের যে শক্তির মান, প্রথম কক্ষপথের যে ব্যাসার্ধ, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হলো 0.529 অ্যামস্ট্রং। এটা কার ব্যাসার্ধ? এই যে প্রথম কক্ষপথটা ছিল এই কক্ষপথের ব্যাসার্ধ হলো 0.529 অ্যামস্ট্রং। এখন এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে কোনো কক্ষপথের ব্যাসার্ধের মান হবে প্রথম কক্ষপথের n স্কোয়ার গুণ, অর্থাৎ যে দ্বিতীয় কক্ষপথ আছে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের মান হবে প্রথম কক্ষপথের n স্কোয়ার গুণ, মানে 8 যদি 2 হয় তখন হবে R1 into 2 স্কোয়ার, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের মান আসবে 2.116 অ্যামস্ট্রং, 2.116 অ্যামস্ট্রং। একইভাবে যদি তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধের মান দেখি তাহলে আসবে R1 into 3 স্কোয়ার, R1 into 3 স্কোয়ার করলে 4.761 অ্যামস্ট্রং, 4.761 অ্যামস্ট্রং। এটা হলো তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধের মান। এরপর আমরা দেখব বিভিন্ন কক্ষপথের শক্তির মান। এটি হলো পরমাণুর নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের বাইরে যে প্রথম কক্ষপথ আছে, এখানে একটা ইলেকট্রন থাকার জন্য এই নিউক্লিয়াসের বিরুদ্ধে একটা বিকর্ষণ বল কাজ করে। এখানে তাদের মধ্যে একটা তড়িৎ বল কাজ করতেছে। এটা যেহেতু ধনাত্মক চার্জ এবং এটা যেহেতু ঋণাত্মক চার্জ, ইলেকট্রন এবং নিউক্লিয়াস তারা পরস্পরকে আকর্ষণ করবে। আর এই ইলেকট্রনটা এই বরাবর ঘোরার জন্য অলওয়েজ এরকম বাইরের দিকে একটা ফোর্স অনুভব করে। আমরা যদি কোনো বস্তুকে বেঁধে ঘোরাই, মনে করে একটা ঢিলকে বেঁধে আমরা এরকম ঘোরাচ্ছি একটা ঢিলকে, আর যে কোনো বিন্দুতে যদি ছেড়ে দেই এই বরাবর সোজা সরলরেখা বরাবর সেই ঢিলটা চলে যাবে। যে কোনো বিন্দুতে ছেড়ে দিলে ঢিলটা যদি ছেড়ে দেই সরলরেখা বরাবর চলে যাবে। সেই রকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো ঘোরে এগুলা কেন্দ্র বিমুখী একটা বল এখানে কাজ করে, আর একটা বল তড়িৎ একটা বল দ্বারা এটা কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে। তো এইটা নিউক্লিয়াস থেকে যত দূরে একটা ইলেকট্রন যাবে তার শক্তি তত বেশি হতে হয়। নিউক্লিয়াস থেকে বেশি দূরে যাওয়ার জন্য এটাকে বেশি পরিমাণ শক্তি প্রয়োজন হয়। এই কারণে
এই যে দ্বিতীয় কক্ষপথে একটা ইলেকট্রন থাকতে হলে তার শক্তির মান প্রথম কক্ষপথের থেকে বেশি হতে হয়। সেম ভাবে যদি দেখি তৃতীয় কক্ষপথ, তাহলে তৃতীয় কক্ষপথের শক্তির মান আমাদের দ্বিতীয় কক্ষপথের থেকেও বেশি হতে হবে, কারণ এটা নিউক্লিয়াসের থেকে বেশি দূরে থাকার জন্য তাদের শক্তির মান বেশি প্রয়োজন হয়। E1 মানে প্রথম কক্ষপথ বা কে শেলের শক্তির মান হলো -13.6 ইলেকট্রোভোল্ট। দ্বিতীয় কক্ষপথের শক্তির মান -13.6 ইন্টু n স্কোয়ার, মানে -13.6 ইন্টু 2 স্কোয়ার করলে -3.4 ইলেকট্রোভোল্ট। এরপরে তৃতীয় কক্ষপথের শক্তির মান -13.6 ইন্টু 3 স্কোয়ার 9 স্কোয়ার করলে তৃতীয় কক্ষপথের শক্তির মান আসে আমাদের -1.51 ইলেকট্রোভোল্ট। তো নিউক্লিয়াস থেকে প্রথম কক্ষপথের শক্তির মান কম, দ্বিতীয় কক্ষপথের শক্তির মান আরো বেশি, তৃতীয় কক্ষপথের শক্তির মান আরো বেশি, অর্থাৎ E3 greater than E2 greater than E1, E1 এর থেকে E2 বড়, E2 থেকে E3 বড়। এই যে যত আমরা বাইরের দিকে যাচ্ছি তত শক্তির মান বাড়তেছে। এখানেও ঠিক ব্যাসার্ধের মতনই সম্পর্ক, E to the power En is equal to E1 into n স্কোয়ার। সেম যেরকম ব্যাসার্ধের সঙ্গে সম্পর্ক ছিল সেই রকম এখানে শক্তির সাথেও সম্পর্ক আছে। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে।